আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। চট্টগ্রামের সাতকানিয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ। প্রাথমিক হিসেবে উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকা। এখনও পানির নিচে আছে শত শত বাড়িঘর। এদিকে পানি বেড়েছে তিস্তা নদীতে, স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা উত্তরাঞ্চলে। অন্যদিকে বান্দরবান সহ কয়েক জেলায় পানি কমলেও শুরু হয়েছে বান পরবর্তী দুর্ভোগ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পানি কমা শুরু করলেও সাতকানিয়ায় এখনো বিধ্বস্ত উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার বহু কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। এখনো পানির নিচে আছে শত শত বাড়িঘর। তলিয়ে নষ্ট হয়ে গেছে গ্রীষ্মকালীন সবজি ক্ষেত, নেই গবাদি পশু রাখার স্থান ও খাবার। ভেসে গেছে 4 শতাধিক জলাশয় ও মাছের ক্ষেত, যার আর্থিক ক্ষতি কোটি টাকার উপরে। ক্ষতিগ্রস্ত হয়েছে 100 কিলোমিটার গ্রামীণ সড়ক। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটলের। প্রধান সমস্যা এখন বিশুদ্ধ পানি ও খাবার। পানি বেড়েছে তিস্তা নদীতে। নীলফামারী ও লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে অতিক্রম করেছে বিপদসীমা। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যা। আগামী 24 থেকে 48 ঘন্টায় লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চলে সৃষ্টি হতে পারে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি। অতিরিক্ত পানির চাপ সামাল দিতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজে 44টি জলকপাট। নদীর পানি বাড়ি হয়ে এখানে আটক হয়ে থাকে, এখানে পানি হয়ে বাড়ি হতে পারে না। হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 35টি গ্রাম। তলিয়ে গেছে আউশ ধানের ক্ষেত, শাকসবজি, ফলের বাগান এবং সহস্রাধিক মাছের খামার ও পুকুর। কৃষি ও মৎস্য বিভাগের প্রাথমিক হিসেবে কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 70 কোটি টাকার বেশি। পানি নেমে গেলে বাড়বে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। পানি নেমে গেছে বান্দরবানে। আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন মানুষ। তবে কর্মহীন থাকায় নিম্ন আয়ের মানুষের সামনে দেখা দিয়েছে চরম অর্থ সংকট। বিভিন্ন স্থানে ছোট বড় পাহাড় ধসে সড়কের ওপরে মাটি জমে থাকায় ব্যাহত হচ্ছে অভ্যন্তরীণ যান চলাচল। আশুলিয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। এদিকে চুয়াডাঙ্গায় তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের বাঁধ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকার লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছে কৃষি বিভাগ। পানির স্তর কমেছে ঝালকাঠি, সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সহ দেশের কয়েক জেলায়। তবে ভারী বৃষ্টি হলে নদ নদীর পানি বৃদ্ধি সহ স্বল্পমেয়াদী বন্যা হতে পারে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাতকানিয়ার আবহাওয়ার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং পানিবন্দী যে মানুষরা রয়েছেন তাদের কি অবস্থা? যে তানি আসলে যেমনটি বলেছেন, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু সাতকানিয়ার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। যদিও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আসলে পানি ছিল না, এরপরও কিন্তু বিভিন্ন ভিতরে যেই সংযোগ সড়কগুলো রয়েছে এগুলিতে কিন্তু পানি এবং হাজারো মানুষ কিন্তু পানিবন্দী আছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই রোডটা দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করছে। এখানে কিন্তু হাঁটু পানির উপরেই আছে এখনো, এবং এখানে কিন্তু গত 7 দিন যাবৎ কিন্তু পানি আছে, এবং কিছু কিছু মানুষ ভেলা এবং নৌকা নিয়ে আসা যাওয়া করছে। এখানের 187 কিলোমিটার রাস্তা কিন্তু ভেঙেছে বলে দাবি করেছেন এলজিডির পক্ষ থেকে, এবং একই সাথে 60,100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানে যারা এলাকাবাসী আছে তারা জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানকার একজন বাসিন্দার সাথে, ওনার কাছে একটু জানতে চাইবো আসলে বন্যা পরিস্থিতি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 97 সালের পরে আমাদের তেমন বন্যা হতো না। এই যা বন্যা হতো এরকম ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন কখনো হয়নি। গত আমলে বিগত ফ্যাসিস্ট আমলে অপরিকল্পিত একটা রেল লাইন করার কারণে আমরা এখন পাহাড়ে বান্দরবন থেকে যে পানিগুলো আসতেছে দ্রুত, কিন্তু ওই রেল লাইনের বাধাগ্রস্ত হয়ে আমাদের ঘরের চাল পর্যন্ত পানি ডুবে যাচ্ছে। এটা দেওয়া ছিল, ওভারব্রিজ করার উচিত ছিল মৌলভীর দোকান থেকে ক্যারিয়ার পর্যন্ত। এখনো পর্যাপ্ত ব্রিজ দেয় নাই পানি যাওয়ার জন্য। এরপরও পানি যেগুলো যাচ্ছে ওখানে আমাদের ওই এর পরবর্তী একটা নলুয়া সংযোগ খাল, গরল খাল একটা খাল ছিল। এই খালটা যখন জিয়াউর রহমান 1919 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা বুঝতে পেরে বন্যার ঢলের পানি এক খালে নিষ্কাশন করতে পারতেছে না দেখে এই খালের সংযোগস্থল থেকে
আর একটা বিকল্প খাল দিয়ে একটা সাঙ্কু নদীতে একটা দৌলকালে পাঠাই দিয়েছিল। স্বনির্ভর নয়াকাল নামে নিঃস্বাতকরণ করছে, যার স্মৃতি এখনো শহীদ জিয়া স্মৃতি। আসলে আপনারা শুনছিলেন ওনার বক্তব্য, এবং আমি একটা বিষয় জানি রাখি, সেটা হচ্ছে যে বর্তমানে সাতকানিয়াতে প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটাই বলেছেন স্থানীয় জনগণ। এবং একই সাথে যে খালটির কথা বলছেন তিনি শহীদ জিয়া রহমান কিন্তু এই খালটি খনন করেছেন, এটি কিন্তু কিছু দুষ্কৃতিকারী এখন দখল করছে। যদি এই খালটি উদ্ধার করা যায় তাহলে কিন্তু সাতকানিয়ার পানি খুব দ্রুত গতিতে নামবে বলে মনে করেন, এবং পানি যতই নামতেছে ততই কিন্তু ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু বেশি উঠছে। তা নিয়ে এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সাতকানিয়ার বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা হয়তো আরো কিছু আপডেট আপনাদেরকে দিব। ধন্যবাদ আপনাকে। অবিরাম বৃষ্টিতে আবারও বাড়ছে ভয়াবহ পাহাড় ধসের শঙ্কা। মৃত্যুর ঝুঁকি জেনেও চট্টগ্রাম মহানগরীর 26টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে এখনও বাস করছে 6,500-এরও বেশি পরিবার। আর পুরো জেলায় এই সংখ্যা 5 লাখেরও বেশি। গত 20 বছরে পাহাড় ধসে চট্টগ্রামে অন্তত 400 মানুষের প্রাণহানি ঘটলেও বন্ধ হয়নি অবৈধ পাহাড় কাটা আর ঝুঁকিপূর্ণ বসবাস। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। আকাশে মেঘ জমলেই চট্টগ্রামে বাড়ে পাহাড় ধসের আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তরের আগাম সতর্কবার্তা আর প্রশাসনের জানা থাকা সত্ত্বেও প্রতি বছরই ঘটে দুর্ঘটনা। এবারও টানা ভারী বর্ষণে পাহাড় ধসে শিশুসহ প্রাণ হারিয়েছেন 4 জন। চট্টগ্রামে পাহাড় ধস নতুন কোনো দুর্যোগ নয়। 2007 সালের 11 জুন পাহাড় ধসে 127 জনের মৃত্যুর পর গঠিত হয় তদন্ত কমিটি। 36 দফা সুপারিশ করলেও 1.5 দশকেও তা আলোর মুখ দেখেনি। শুধু জঙ্গল সলিমপুরে এখন বাস করছেন প্রায় 1.5 লাখ মানুষ। আমার মেয়ের মাটির তেলে থেকে আশপাশের মানুষে বাইর করে মেডিকেল নিয়ে গেছিল। আমরা তো এখন ফ্যামিলি নিয়ে খুব ঝুঁকিপূর্ণ আছি। তো এখন যে অবস্থায় আছি, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হইতে পারে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন সরকার। রিস্কি জায়গায় যারা থাকে তাদেরকে ওখানে রিহ্যাবিলিট করা যায়। আর এই যে ভূমিধসটা কিন্তু মানবের তৈরি দিয়ে যে গাছ কাটতেছে, টপ সারফেস চলে যাচ্ছে, ওয়াটার রিটেনিং বন্ধ করে দিচ্ছে। নিরাপদ বাসস্থানের সামর্থ্য না থাকা এবং মৃত্যুর মুখে বসবাসকারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের। রাষ্ট্রীয়ভাবে তাদের যতক্ষণ না আমরা পুনর্বাসন করতে না পারবো ততক্ষণ এই ঝুঁকিটা কিন্তু রয়ে যাবে। কাজে আমাদেরকে এখানে কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাহাড়ে যারা আছে তাদের জন্য আমাদের নিতে হবে। শুধু বর্ষা এলেই সতর্কতামূলক তৎপরতা বাড়ায় প্রশাসন, এমন অভিযোগ অনেকের। ফলে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা 5 লাখ মানুষের মাথার উপর এই মরণ ফাঁদ কবে দূর হবে সেই প্রশ্ন রয়েই যায়। লিওন আজাদ, RTV। স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইসিটি বিভাগ থেকে স্টার্টআপদের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সফলতার দিকে এগিয়ে যাবে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। তাদের স্টার্টআপকে টিকিয়ে রাখার জন্য নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সরকারের আইসিটি বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নিজেদের সাফল্য, অভিজ্ঞতা, সম্ভাবনা এবং পথ চলার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন স্টার্টআপ পেশাজীবীরা। এই টপ রিসার্চের আউটকামগুলো আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে পারতেছি না, কম্পিটিং উইথ ওয়ার্ল্ড ক্লাস টেক জায়ান্টস যদি এদের কথা আমরা বলি। এ সময় তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন, পরিকল্পনা ও উদ্ভাবনী উদ্যোগের কথা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। আর অনেক সময় আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ কম্পিটিশনও ছিল না, সেটা ছিল মানুষকে বোঝানো যে স্টার্টআপটা আসলে কি। অনুষ্ঠানে 6টি স্টার্টআপ প্রতিষ্ঠানের হাতে পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। 10 লাখ টাকার অনুদানের চেক তুলে দেন একজন স্টার্টআপ পেশাজীবীর হাতে। 5 লক্ষ। পরে আনুষ্ঠানিক বক্তব্যে তরুণ উদ্যোক্তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন
যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। সর্বোচ্চটা দিয়ে সরকার স্টার্টআপদের পাশে থাকবে বলেও জানান সরকার প্রধান। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা, ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে স্টার্টআপ উদ্যোক্তাদের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি ঘুরে দেখেন এবং সেগুলো কিভাবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে বললেন, বিএনপি সরকারও চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে এবং শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধের বিষয়টি সরকারের নয়, সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জাহিদুর রহমান আরও বলেন, সংবিধান সংস্কার নয়, জুলাই সনদের আলোকে সরকার সংবিধান সংশোধনের পরিবর্তন আনতে চায়। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি ও সোমবার বৃষ্টির মধ্যে HSC পরীক্ষা নেয়ার প্রতিবাদে রাজধানী সায়েন্স ল্যাব ও উত্তরায় বিক্ষোভ করছে HSC পরীক্ষার্থী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা বেলা 12টা থেকে অবস্থান করছে এবং সড়ক অবরোধ করে রাখায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নের ভুল নিয়েও প্রতিবাদ জানান তারা। একই দাবিতে উত্তরায় সকাল 11টা থেকে বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বিক্ষোভের কারণে হযরত শাহজালাল এয়ারপোর্ট রোডে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ও যানজট তৈরি হয়েছে। আমাদের থাকার কথা ছিল হচ্ছে পড়ার টেবিলে, তাই না? আমরা পরীক্ষার প্রিপারেশন দিব। আমরা এখানে কেন আসছি? কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা আশা লাগছে আমাদের এখানে। শিক্ষামন্ত্রী বিবেকই নাই, স্টুডেন্ট সে তো স্টুডেন্ট ছিল না, চোখ থাকতে সে দেখতো সে কিভাবে পরীক্ষা রাখে বন্যার মধ্যে। আজকে বিকেল 4টার মধ্যে আমাদেরকে পোস্টপোনের যে দাবি, মানে পরীক্ষাটা স্থগিত করতে হবে। হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত, কারণ হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কালকে পরীক্ষা গেল, এখন ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মাঝখানে একদিন বন্ধ। আসলে এটা মেনে না যায় না। আমার দাবি একটা না, পদত্যাগ চাই। শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেয় না এবং ওনারা কোনো কিছু বলেও নাই। ওনারা বলছে যে যথা নিয়মে পরীক্ষা চলবে, এটা ওনাদেরকে বলা হয়েছে। বাট আপনারা দেখেছেন গতকালকে, আপনারা নিজেরা নিউজে দেখেছেন যে কোথায় জলবদ্ধতা তৈরি হয়েছে, কীভাবে স্টুডেন্টরা আহত হয়েছে, শিক্ষার্থীদের বাবা মা, অভিভাবকরা কীভাবে ওনারা বেগ পাওয়া হয়েছে রাস্তাঘাটে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করছেন এবং এর সাথে জানাবেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঠিক কী কারণে দাবি করছেন তারা? তানে আপনি জানেন যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এবং দেশের যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও যে এইচএসসি এবং সমমানের পরীক্ষা যে নেওয়া এবং শিক্ষার্থীদের কটূক্তি করার অভিযোগ তুলে শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু তারা বিক্ষোভে নেমে পড়েন। আমরা জানি যে ঢাকার বিভিন্ন এলাকায় উত্তরা এবং সায়েন্স ল্যাব মোড়ে তারা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সায়েন্স ল্যাব মোড় থেকে তারা ঢাকা কলেজের সামনে আসেন, তারপরে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারা প্রবেশ করেন। এখানে পুলিশের বাধার মুখে পড়েন এবং ছাত্র দলের নেতৃবৃন্দ এবং এখানে আমরা দেখেছি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, তিনি এসে ছাত্রদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বুঝিয়ে জিনিসটা সমাধানের চেষ্টা করছেন। আমরা দেখেছি এখান থেকে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু তাদের যে স্লোগান সেটা দিতে দিতে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আবহাওয়ার মধ্যেও যে এই পরীক্ষা, এইচএসসি সমমানের পরীক্ষাটি যে নেওয়া হচ্ছে এই অভিযোগ এনে এবং
শিক্ষার্থীদেরকে কটূক্তি করেছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন। তারা বলছেন তাদের কিন্তু এই যে দাবি, তারা দাবি তুলে কিন্তু তারা ঢাকার বিভিন্ন এলাকায় যে বিক্ষোভ করছেন, এই বিক্ষোভের ফলে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছিল, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যারা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের অতি দ্রুত সমাধান করা হবে। এক পর্যায়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু এই দাবি আসলে মেনে নিয়েছে বলে কিন্তু আমাদেরকে জানায়নি। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং বারবারই কিন্তু তারা যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই পদত্যাগের দাবিটি করেছেন। আমরা দেখেছি ছাত্র দলের যে সিনিয়র নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছেন। তারা কিন্তু সবচেয়ে শাহবাগে অবস্থান করার কথা আমাদেরকে জানিয়েছিল না। আমরা এখন দেখেছি শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন। তো এই ছিল বিক্ষোভের সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। শ্রমিকদের সাংগঠনিক বিরোধের জেরে রাজশাহীতে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী। সকাল থেকে শিরোইল টার্মিনাল সহ নগরীর কোনো কাউন্টার থেকে বাস ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মোটর শ্রমিক ইউনিয়নের বৈঠক শেষে দুই পক্ষের বিরোধ তীব্র হয়। পরে এক পক্ষের বিরুদ্ধে সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদকের চেম্বার ও বাস কাউন্টারে হামলা, লুটপাটের অভিযোগ ওঠে। এরপর থেকেই বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল। সিলেটের আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঘটনার 5 বছর 9 মাস 18 দিন পর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেবেন। 2020 সালের 25 সেপ্টেম্বর শাহপরান মাজার থেকে ফেরার পথে এক দম্পতিকে জিম্মি করে ছাত্রাবাসে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর আসামিরা আত্মগোপনে গেলেও 3 দিনের মধ্যে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে এজাহারভুক্ত 6 জন সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া ডিএনএ পরীক্ষায় 8 আসামির মধ্যে 6 জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। ঢাকার বড় মগবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। বিদ্যালয়ের প্রিন্সিপাল শামনাজ ফারজানা, ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, আধুনিক অবকাঠামো, প্রযুক্তি নির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শিক্ষার্থী কেন্দ্রিক পরিবেশের মাধ্যমে শিশুদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। 2026 শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্য সুরক্ষা ব্র্যান্ড ফ্রিডমের মেগা কনজিউম ক্যাম্পেইন স্কুটি নাকি গোল্ড সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। জুলাই মাস জুড়ে এই ক্যারাভান বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবে। ক্যাম্পেইনের পাশাপাশি ভাগ্যবান স্কুটি বিজয়ীদের নিজ নিজ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে স্কুটি হস্তান্তর করা হবে। ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাইলে ফ্রিডমের নির্ধারিত প্যাক কিনে প্যাকের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করলেই স্কুটি অথবা গোল্ড জয়ের সুযোগ মিলবে। নারীর স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফ্রিডম। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।